বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর সত্যব্রত দাশগুপ্তের গত 27শে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটেছে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি তার স্মৃতিচারণ করতে। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ আয়োজিত এই সভাতে আমি প্রথমে আমাদের বঙ্গীয় বিজ্ঞান পরিষদের বর্তমান সহসভাপতি অধ্যাপক অপরাজিত বসুকে অধ্যাপক সত্যব্রত দাশগুপ্তের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক অপরাজিত বসু। হ্যাঁ, শুরু হয়ে গেছে। অপরাজিত বাবু, আপনি একটু উপরেই আসুন। অপরাজিত বাবু, অধ্যাপিকা সুমিত্রা চৌধুরী আমাদের আরেকজন সহসভাপতি, তাকে অনুরোধ করছি পুষ্প অর্পণ করার জন্য। সুমিত্রা দি, আপনি উপরে এসে বসুন। আচ্ছা, আমাদের আরো অনেকেই আছেন, আপনারা যদি এক করে এসে যারা পুষ্প অর্পণ করতে চান নিয়ে যান। সততা বিশ্বাস আসুন, আমি আর নাম রাখছি না, আপনারা যারা যারা ওনাকে ওনার শ্রদ্ধা জ্ঞাপন করতে চান দিন। আসুন, সবাইকে বলছি, আমি নাম ধরে কারণ বলছি না। এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন কোষাধ্যক্ষ তপন সাহা আর কর্মসচিব গৌতম গঙ্গোপাধ্যায়, সোমনাথ নন্দী। উৎপল দত্ত, ডাক্তার শঙ্কর নাথ, ডাক্তার শঙ্কর নাথ, ভবানী প্রসাদ সাহু, পুতুল চক্রবর্তী, অসিত পাল, অশোক চৌধুরী, জনরঞ্জন গোস্বামী, প্রদীপ মহাপাত্র, রতন মাইতি,
রতন মাইতি, শতাব্দী দাস, আর কেউ নেই বোধ হয় না এখন। ধন্যবাদ। এখন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অপরাজিত বসুকে সভা পরিচালনার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই জানেন যে এই বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আমরা একটা আলাদা করে নতুন বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। আমাদের বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি, দীর্ঘদিনের সভাপতি ডাক্তার সত্যব্রত দাশগুপ্ত কিছুটা অসুস্থ ছিলেন বটে, কিন্তু এভাবে হঠাৎ চলে যাবেন এটা আমরা বুঝতে পারিনি। তিনি গত 27শে নভেম্বর প্রয়াত হয়েছেন। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে আজকে আমরা তার স্মরণ সভার আয়োজন করেছি। কোভিডের নিয়ম কানুন মানতে গিয়ে স্বভাবতই আজকে সমাবেশটাও ছোট করতে হয়েছে, অনলাইনেও দেখানো হচ্ছে। এখন আমাদের বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে ডাক্তার দাশগুপ্তর স্মরণে যে শোক প্রস্তাব উত্থাপন করা হচ্ছে সেটা আপনাদের সামনে পেশ করবেন আমাদের কর্মসচিব শ্রী গৌতম বন্দ্যোপাধ্যায়। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর সত্যব্রত দাশগুপ্ত স্মরণে 12ই ডিসেম্বর 2012 পরিষদ কর্তৃক আয়োজিত সভার শোকবার্তা। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর সত্যব্রত দাশগুপ্ত গত 27 নভেম্বর 2020 ভোর 5টায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে। খ্যাতনামা শল্য চিকিৎসক অধ্যাপক দাশগুপ্তের জন্ম 2রা নভেম্বর 1936। অধ্যাপক দাশগুপ্ত MS, PhD, FICA পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে স্নাতক স্তরে 40 বছর এবং স্নাতকোত্তর স্তরে 30 বছর অধ্যাপনা করেছেন। তিনি কলকাতা মেডিকেল কলেজের শল্য চিকিৎসা বিভাগের প্রধান এবং প্রেসিডেন্সি সার্জন পদে থাকাকালীন অবসর গ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির ডিন এবং সেনেট সদস্য হয়েছিলেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে স্নায়ুবিজ্ঞান বিভাগের অতিথি অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। তিনি চিকিৎসা বিষয়ক পত্রিকার পরিচালনায় অংশ নিতেন। তার সুযোগ্য ছাত্ররা তার অধ্যাপনার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত কৃতী ছাত্র অধ্যাপক দাশগুপ্ত MBBS পরীক্ষায় একাধিক বিষয়ে অনার্স ও বৃত্তি পেয়েছিলেন। চিকিৎসা শাস্ত্রে তার অবদানের জন্য 1999 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোর্স স্বর্ণপদক এবং 2003 সালে ডক্টর BC রায় জাতীয় পুরস্কার পান। চিকিৎসা শাস্ত্র বিষয়ে দেশ বিদেশ থেকে তার শতাধিক মৌলিক গবেষণাপত্র ও বই প্রকাশিত হয়েছে। অধ্যাপক দাশগুপ্ত দীর্ঘদিন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। 1995 সালে তিনি কার্যকরী সমিতির সাধারণ সদস্য হন। 2004 থেকে 2010 এবং 2010 থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কার্যকরী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরিষদের পরিচালনা ও সার্বিক উন্নয়নে তার অবদানের কথা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। সত্যনাথ বসু স্মৃতি সংগ্রহশালা নির্মাণ, পরিষদের ভবন সংস্কার, বিভিন্ন প্রশিক্ষণের সূচনা ইত্যাদি তার উৎসাহে ও নেতৃত্বে সম্ভব হয়েছিল। জ্ঞান ও বিজ্ঞান পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য এবং উপদেষ্টা রূপে পত্রিকার উন্নতিতে সাহায্য করেছেন অধ্যাপক দাশগুপ্ত। জ্ঞান ও বিজ্ঞান পত্রিকায় ওনার বেশ কয়েকটি মূল্যবান প্রবন্ধ এবং বিজ্ঞান পরিষদ থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞানের উপর একটি বই প্রকাশিত হয়েছে। বইটি ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।
বিজ্ঞান প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে 2011 সালে অধ্যাপক দাশগুপ্তকে জ্ঞান ও বিজ্ঞান পুরস্কার দেওয়া হয়। এই সভা অধ্যাপক দাশগুপ্তের মৃত্যুতে শোক জ্ঞাপন করছে এবং তার আত্মীয়, ছাত্র, বন্ধু, সহকর্মী ও স্নেহভাজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা এই সত্যস্তরের সমর্থনে এখন আমরা ডক্টর দাশগুপ্তর সঙ্গে পরিচিত অনেক মানুষ এখানে উপস্থিত আছেন। তিনি ভীষণ ব্যস্ত মানুষ ছিলেন। একেবারে শেষ দিন পর্যন্তই তিনি অনেক সংগঠনের সঙ্গে অনেকভাবে পরিচিত ছিলেন, যুক্ত ছিলেন। তারা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। তাছাড়া মেডিকেল ফ্যাকাল্টি বলতে গেলে প্রায় পুরোটাই তার ছাত্র, বর্তমানে যারা কাজ টাজ করছেন তারা অনেকে এসছেন। তা আমরা চেষ্টা করব যাতে সব জায়গা থেকেই প্রতিনিধিমূলক আলোচনা এখানে তার সম্পর্কে হয়, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হয়। প্রথমে আমি ডক্টর শঙ্কর কুমার নাথ, বিশিষ্ট বিজ্ঞান লেখক, শল্য চিকিৎসক, ক্যান্সারের বিশেষজ্ঞ, বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত। তাছাড়া ডক্টর দাশগুপ্তকে খুব ঘনিষ্ঠভাবে চিনতেন, বোধহয় তার ছাত্রও বটে। তিনি প্রথমে আপনাদের সামনে ওনার সম্বন্ধে স্মৃতি চারণ করবেন। ডক্টর অধ্যাপক সত্যব্রত দাশগুপ্ত, অধ্যাপক ডক্টর সত্যব্রত দাশগুপ্ত, তাঁর প্রয়াণ হয়েছে 27শে নভেম্বর। আজকে আমরা তাকে স্মরণ করছি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের এই মঞ্চে। এখানে বহুদিন উনি যুক্ত ছিলেন, আগেই সব জেনেছেন আপনারা। আর আমার সঙ্গে পরিচয় হচ্ছে স্যার আমার মাস্টারমশাই ছিলেন, সরাসরি মাস্টারমশাই ছিলেন। যেটা বাদ গেছে ওর মধ্যে লেখাতে, সেটা হচ্ছে স্যার অ্যানাটমির অধ্যাপক ছিলেন, যেটা ওখানে বাদ গেছে। সার্জারির অধ্যাপক তো ছিলেনই, তিনি সুইচ ওভার করেছিলেন অ্যানাটমি থেকে সার্জারিতে। শুরুতে তিনি অ্যানাটমিরই অধ্যাপক ছিলেন কলকাতা মেডিকেল কলেজে। তখন আমি কলকাতা মেডিকেল কলেজে পড়ি। 1968 সালে আমি যখন ফার্স্ট ইয়ারে ঢুকলাম, তখন থেকেই স্যারকে দেখতে পাচ্ছি উনি আমার অ্যানাটমির অধ্যাপক, আমার মাস্টারমশাই। তো অত্যন্ত কঠোর মাস্টারমশাই ছিলেন, বিষয়ে কোনো সন্দেহ নেই। বিদ্যাসাগরের সঙ্গে তুলনীয় হতে পারে, কোনো রকম ভাবে শিক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করেননি যে বিদ্যাসাগর মশাই, তার সঙ্গে তুলনীয় হতে পারে। তিনি কিছুতেই কম্প্রোমাইজ করেননি
এই এক্সামিনেশনের সঙ্গে পড়ার সঙ্গে। আমরা সবচেয়ে বেশি ভয় পেতাম, মনে আছে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উনি আমাদের টিচার ছিলেন অ্যানাটমি, কিছুতেই আমরা ভয় পেতাম এত বেশি। কারণ আপনারা সবাই জানেন, যারা এখানে ডাক্তার আছেন জানেন যে আমাদের অ্যানাটমিতে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হতো। এটা অনেকে হয়তো জানেন, এটা প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হতো, পাস করতে হতো, নাইলে পরের পরীক্ষাটা দুটো একসাথে দিতে হতো পরের সপ্তাহে। এইরকম চলতো আর কি। 10 নম্বরের মার্কস 5 পেতেই হতো। তো বেশিরভাগ সময় স্যার 5 দিতেন না, 4 দিতেন, 3 দিতেন, এরকম দিতেন। এবং পরের সপ্তাহে আবার দুটো একসঙ্গে, তখনও হয়তো দেখা গেল দুটো মিলে হয়তো পেলে 15 এরকম বা 10 এরকম পেল, তখন হয়তো পাস করে গেল। অত্যন্ত কঠিন ছিল। আর একটা আমাদের পরীক্ষা, অ্যানাটমি পরীক্ষা এরকম ছিল, সেটা হচ্ছে এই 10-10-10 পরীক্ষাতে 3 মাস পরে একটা পরীক্ষা। এই 10-10 পরীক্ষার নাম হচ্ছে আইটেম ক্লিয়ার, মানে হয়তো হাতের এইটুকুনি অংশ, এটা হচ্ছে 10 নম্বর, এইটা এই সপ্তাহে, পরে এইখান থেকে এতটা হয়তো পরের সপ্তাহে 10 করে, এই করতে করতে 3 মাস পরে পার্ট ক্লিয়ার করতে হতো। মানে আইটেম করতে করতে একটা পার্ট, 3 মাসের একটা পড়া, ওইটা সাংঘাতিক ছিল। এই পার্ট ক্লিয়ার যখন আমাদের স্যারের করতাম আমরা খপ্পরে, তখন কে কোথায় পালিয়ে যাই, এই ছিল আমাদের একমাত্র জায়গা। আমরা পালিয়ে যেতে চাইতাম, ওনাকে অ্যাভয়েড করতাম। আমরা অনেক সময় আমরা গিয়ে বলতাম হেডকে যে স্যার ডক্টর দাশগুপ্ত রয়েছে, আমরা আপনি অন্য কাউকে দিন আমাদের, এরকমও হয়েছে আমাদের। তো আমি উত্তরকালে স্যারকে অনেকবার এই কথা বলেছি, অনেকবার এখানেও বলেছি। আমার আর্জি করে উনি যেতেন, প্রায় আমার সঙ্গে দেখা হতো, নিজেই চলে যেতেন আর্জি করে, আমার সঙ্গে দেখা করতে যেতেন, প্রায় বলতেন। আমি সবসময় এটা বলতাম, স্যার আপনি যেভাবে আমাদের পড়িয়েছেন তাই জন্য হয়তো আমাদের ভিত্তিটা তৈরি হয়েছে, নইলে এই ভিত্তিটা তৈরি হতো না। অ্যানাটমি আর ফিজিওলজি আপনারা সবাই জানেন ডাক্তারি পড়ার ভিত্তি, একেবারে প্ল্যাটফর্ম। ওই কংক্রিটের প্ল্যাটফর্মে কেউ যদি না দাঁড়ায়, তাহলে সে পরবর্তীকালে গাইনোকোলজি, সার্জারি, মেডিসিন কিছু করতে পারবে না। কারণ ওই দুটি তৈরি করে দিয়েছিলেন ডক্টর দাশগুপ্ত। তো আমার মনে আছে, এই যে বললেন যে বিসি রায় একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন স্যার, এবং বিসি রায় অ্যাওয়ার্ড পেয়েই কিন্তু প্রথমে আমার কাছে গেছিলেন স্যার, অর্থাৎ আর্জি করে। আমি তখন অঙ্কোলজিতে আর্জি করে রিটায়ার করে গেছি 2009-এ। তো বোধহয় এটা 2003 না, কোন মনে করতে পারছি না, আপনারা বলেছেন 3 হবে। তো আমি তখন আর্জি করে পেয়েই আমার কাছে চলে গেছেন একেবারে অঙ্কোলজিতে। শঙ্কর তুমি জানো আমি কি পেয়েছি? আমি সে যাই না, তো আমি এইটা পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে নমস্কার করলাম স্যারকে। ও স্যার কি করলেন, একটু মাথা আমার আশীর্বাদ করে দিন, আশীর্বাদ করে দিলেন। এই হচ্ছেন আমাদের স্যার। সুতরাং আমরা এই জন্য তার কাছে ছিল কৃতজ্ঞ থাকবো যতদিন বেঁচে থাকবো, যে তিনি আমাদের ডাক্তারির ভিত্তিটা তৈরি করে দিয়েছেন। আমার মতো কয়েকশো ছেলে মেয়েদের এরকম ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। এই জন্যেই আমরা সারা জীবন তাকে মনে রাখবো। আর বঙ্গীয় সাহিত্য, এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদে তো উনি প্রেসিডেন্ট ছিলেন, আর আমার সঙ্গে নিয়মিতই দেখা হতো। এখানে যখন আমি আসতাম উনি আসতেন, দেখা হতো। তো বলার কথা নয়, কি না করেছেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের জন্য, সেসবই লেখা আছে, আপনারা দেখবেন। সুতরাং সবকিছু মিলিয়ে স্যারকে আমি জানাই শ্রদ্ধাঞ্জলি, প্রণাম। তার জীবনাবসানে তার স্মৃতির প্রতি জানাই আমার শ্রদ্ধাঞ্জলি, এবং স্যারের বাড়িতে যারা রয়েছেন আত্মীয় স্বজন, পরিবার বর্গ, তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর ভবানী প্রসাদ সাহু। তিনি বিজ্ঞানের লেখক, বিজ্ঞানে লিখেছেন, পরিষদের সঙ্গে অনেকদিন ধরে যাতায়াত আছে এখানে। আমি তাকে অনুরোধ করছি, তিনিও বোধহয় তার ছাত্র ডাইরেক্ট, তাকে অনুরোধ করছি তার সম্পর্কে স্বীকার। দাশগুপ্ত কাছে আমরা কিছু ক্লাস করেছি, তবে সত্যি কথা বলতে কি ডক্টর দাস বা আপনারা যেমন একাডেমিক দিকে ছিলেন, আমি ঠিক ওইভাবে ছিলাম না। তবে এটি ঘটনা 1969 সালে যখন মেডিকেল কলেজে ঢুকি,
মঙ্গলদা, হাঞ্চু আর ডক্টর দাশগুপ্ত তিনজন ছিল অ্যানাটমি ক্লাসে অত্যন্ত ভয়াবহ তিনজন টিউটার ছিলেন আর কি। আর এরপরে ওকে আমি ক্লাসে সার্জারি নিতে পেয়েছিলাম। এখানে একটা কথা একটু অন্য প্রসঙ্গে একটু বলে নেওয়া ভালো। আপনারা এখানে যারা জানেন তারা হয়তো ডাক্তার কুটনিসের নাম শুনেছেন। 1938 সালে যখন চীনের সঙ্গে জাপানের চলছিল, তখন তাদের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কয়েকজন ডাক্তার ভারতবর্ষ থেকে যায়। ডাক্তার কুটনিস বাঙালি ছিলেন, যেমন ডাক্তার বসু, ডাক্তার দেবেশ মুখার্জি, তেমনি ডাক্তার কুটনিস গেছিলেন মহারাষ্ট্রে। উনি ওখানেই মারা যান, ওখানে কমিউনিস্ট পার্টির সদস্য হন। যুদ্ধক্ষেত্রে গুহার মধ্যে কিভাবে তিনি অস্ত্রোপচার করেছেন, চীনে গিয়ে তার সেই অস্ত্রোপচারের যে অতি সাধারণ যন্ত্রপাতি দেখলাম। এবং তখন তিনি, আমরা যখন ছাত্রাবস্থায়, তখন তার স্মৃতিকে কেন্দ্র করে, তার আদর্শকে সামনে রেখে ডাক্তার কুটনিস স্মৃতিরক্ষা কমিটি বলে একটি সংগঠন গড়ে তোলা হয়। গ্রামে গঞ্জে বস্তিতে আকুপাংচার এবং সহজলভ্য চিকিৎসা এবং কিছু সাংস্কৃতিক কাজ, গণ আন্দোলনের মতন তৈরি করা হয় আর কি। এবং তখন আসলে কেরিয়ার ইত্যাদির ব্যাপারে থেকেও তখন তো একটা অন্যরকম পরিবেশ ছিল। কিছুজন মেডিকেল কলেজের ছাত্র আমরা ওই দিকেই অনেকটা চলে গেছিলাম। এবং তখন ওই সার্জারির মানে অন্যান্য ক্লাসগুলো কিন্তু অনেক ফাঁকি দেওয়া হতো। ডক্টর দাশগুপ্ত যখন মেডিকেল কলেজ যেমন হতো, সকাল 7টাতেও ক্লাস অনেক সময় হতো। আবার হয়তো কোনো স্যার বললেন যে উনি যথাসম্ভব আমার মনোবেটি ক্লিনিক্যাল টিউটর বা রেসিডেন্ট সার্জন হিসেবে ওর কাছে কিছু ক্লাস করেছিলেন। রাত 9টায় হয়তো বললেন, তখন তো 10-12 জনের ব্যাচের একটা ক্লাস হতো। রাত 9টায় হয়তো বললেন, এই তোদের আমি এরকম কেসটা করাবো, এইভাবেই ডেকে নিতেন আর কি। তা একদিন এরকম কুটনিস কমিটি আমরা তখন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম, দেরি করে একটু এসছি বেগমপুর নাগর থেকে, এসে হন্তদন্ত হয়ে 9টা 10-15 নাগাদ ঢুকলাম। তখন স্যার এমনি কিন্তু কড়া ছিলেন, কিন্তু কখনো কাউকে কিন্তু বকাঝকা করতেন না, বরং একটা মৃদু হাসি অনেক সময় ওর মুখে থাকতো। উনি আমাকে, আমার বন্ধুরা হয়তো বলেছিল ও গেছে ওইখানে, তখন ডাক্তার দাশগুপ্তর মুখে একটা কথা শুনেছিলাম, ডক্টর কুটনিস কিন্তু অনেক বড় সার্জন ছিলেন। মানে শুধু ওইটুকুতে ওর প্রতি আমার একটা ধারণা পুরো পাল্টে গেল, যে তখন ওই পরিবেশে অন্য কোনো চিকিৎসক বা আমাদের বড় স্যারেরা তারা কিন্তু কেউ ডাক্তার কুটনিস স্মৃতিরক্ষা কমিটি সম্পর্কে এতটুকু ওয়াকিবহাল ছিলেনই না, বরং একটু অ্যালুমি ছিলেন। কিন্তু ইনি জাস্ট ওই একটা কথা বললেন, পরে জেনেছি উনি অন্যান্য ব্যাপারে কথা হয়েছে। তা এই একটা কথাতেই ওর প্রতি আমার পুরো দৃষ্টিভঙ্গি বা ভাবনাটা পাল্টে যায়। এবং পরেও উনি ওখানে যেমন মেডিকেল কলেজে মানে পশ্চিমবঙ্গের প্রথম আপাতত আধা সরকারিভাবে আকুপাংচার ক্লিনিক শুরু হয়েছিল, তাতে কিন্তু উনি অনেক সাহায্য করেছিলেন। তখন কিন্তু প্রথম ছিলেন। ডক্টর ছিলেন, আরো দু একজন ছিলেন অন্যান্য চিকিৎসক, বিশেষ করে ডক্টর সুব্রত রায়, না হ্যাঁ সার্জারি, ডক্টর সুব্রত রায় এবং ডক্টর সুব্রত ব্যানার্জি, ডক্টর সুব্রত ব্যানার্জি এবং ডক্টর দাশগুপ্ত দুজন সাহায্য করতেন। এবং তারপরে দীর্ঘদিন ওর সঙ্গে কিন্তু আমার যোগাযোগ ছিল না। তারপর মেডিকেল এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদে এসে সুযোগ হলো, এবং তিনি চিনতে পেরে, মানে যদিও শুনে খুবই ভালো লাগলো যে বলছেন তোমার একটা লেখা পড়েছি, কি অসাধারণ, মানে একটা কি বলবো স্নেহ নাকি কি একটা ঝরে পড়লো কথা থেকে, যে এতদিন পরে দেখা, কত বছর পরে। আমার কথা মানে এমনি আমার সঙ্গে একাডেমিক অন্য কোনো দিক থেকে কোনো যোগাযোগ ছিল না, তবুও তিনি সেটাকে মনে রেখে এটাকে বলেছেন। এতে আর এই যে শুরুর দিকের সেই প্রায় সেটা ছিল 77-78 সালের পর, আর তার প্রায় 40 বছর পরে আবার ওর সঙ্গে যোগাযোগ, এই পুরো সেই একই শ্রদ্ধা এবং সেই একই আমাদের ভালোবাসার ব্যাপারটা যে অক্ষুণ্ণ একটা ধারাবাহিকভাবে চলেছে ছাত্র এবং শিক্ষকের মধ্যে, সেইটা কিন্তু ডক্টর দাশগুপ্তের এই যে ছোট্ট দুটি কথা, ছোট্ট দু একটা এই যে আচরণ, এই যে ব্যবহার, এই যে সামান্য একটা উৎসাহ দেওয়ার কথা, এটাতেই কিন্তু ফুটে উঠেছে। এবং এইখানে হয়তো তিনি অন্যান্য অনেক মানুষজনের থেকে আলাদা, এবং এই জন্যই হয়তো উনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের মতো সংগঠনের সভাপতি হিসেবে এত গুরুদায়িত্ব পালন করেছেন এবং অন্যান্য নানা গণসংগঠনের সঙ্গেও কাজকর্ম করেছেন। এই যে এখানেই হয়তো ডক্টর দাশগুপ্তের একটা অনন্যতা হয়তো রয়েছে আর কি, যেটা অন্যান্য সাধারণ অনেকের কাছ থেকে। এই বলে আমি তাকে শ্রদ্ধা জানিয়ে
ডাক্তার হিসেবে তো আমরা অনেকেই ওনার পরিচয় জানি এবং তার কাজকর্মের সঙ্গে পরিচিত, আরো অনেকে বলবেন। উনি বিশেষ করে পরের দিকে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে খুবই যুক্ত হয়েছিলেন এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চেও একটা সর্ববৃহৎ জনবিজ্ঞান সংগঠন, আপনারা জানেন, পশ্চিমবাংলার একটা সবচেয়ে বড় সংগঠন। এই সংগঠন সম্পর্কে ওনার খুব আগ্রহ ছিল। বিজ্ঞান পরিষদে তো ছিলেনই উনি। এখন এখানে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র। আমি তাকে অনুরোধ করছি ডক্টর দাশগুপ্ত সম্বন্ধে স্মৃতিচারণ করতে। আমি প্রথমেই অধ্যাপক সত্যব্রত দাশগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা আমার আগে যে দুজন বললেন তারা অধ্যাপক দাশগুপ্তের ছাত্র। আমার তো সেইভাবে পরিচয় নয়, আমার পরিচয় ওনার সঙ্গে বিজ্ঞান পরিষদেই পরিচয়, দুরকম ভাবেই পরিচয় আমার সঙ্গে। একটা পরিচয় হচ্ছে বিজ্ঞান পরিষদের কার্যকরী সমিতির সভ্য হিসেবে উনি সভাপতি, আরেকটা পরিচয় বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে ওনার সঙ্গে যে কথাবার্তা লেনদেন হয়েছে সে একটা। সাধারণভাবে আমরা যারা বিজ্ঞান আন্দোলনের কাজ করি, মানুষ হিসেবে যে অনন্য ছিলেন সেটা আমরা সবাই স্বীকার করব। সবসময় একটা স্মিত হাসি মুখে লেগে থাকতো এবং পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধ আমাদের মুগ্ধ করত। আমি একটা কথা বলবো যে বিজ্ঞান পরিষদ বিজ্ঞানকে জনপ্রিয় করার কাজ করে চলেছে 1948 সাল থেকে, কিন্তু বিজ্ঞান আন্দোলন সেই অর্থে জনবিজ্ঞান আন্দোলন বিজ্ঞান পরিষদ করে না। জনবিজ্ঞান আন্দোলনের অন্যতম বৃহৎ সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সেটা পরিচালনা করে। আজকের সময়ে যখন অপবিজ্ঞানকে অনেক বেশি করে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা যাতে গড়ে না ওঠে, এটা সম্পর্কে উনি সর্বতোভাবে ওয়াকিবহাল ছিলেন। এবং এই যে আমরা যে কাজটা করছি, মানুষকে জনপ্রিয়, মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলার কাজ, এবং এটা যে বিজ্ঞান পরিষদের কাজের পরিপূরক, সেই জায়গা থেকে একটা মিটিংয়ে, একটা সভাতে যখন আমি উপস্থিত হয়েছি, আমি কি বলছি, আমরা কি ভাবছি, সেটা উনি খুব অনুধাবন করতেন যত্নের সঙ্গে। একটা শ্রদ্ধাবোধ আমি দেখেছি তার মধ্যে। এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে তার যে ভূমিকা, এবং আমি যেটা বারে বারে বলবো, এরকম একজন প্রথিতযশা চিকিৎসা বিজ্ঞান যিনি বিজ্ঞান জনপ্রিয়করণের কাজে যুক্ত হলেন, কতখানি নিবিড় বিজ্ঞান অনুরাগ না থাকলে এটা সম্ভব হতো। এবং শুধু বিজ্ঞান পরিষদের সঙ্গে যুক্ত নয়, বিজ্ঞান পরিষদটাকে নিজের বাড়ি বা আপন করে নিয়ে বিজ্ঞান পরিষদের কিভাবে উন্নতি সাধন করা যায় সেজন্য যে উদ্যোগ গ্রহণ করা, আমার যেটুকু জানা আছে পার্সোনাল উদ্যোগে তিনি বিজ্ঞান পরিষদের উন্নতিকল্পে টাকা জোগাড়ও করেছেন। তার ছাত্রছাত্রী দেশ বিদেশের থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা জোগাড় করেছেন। এরকম একজন মানুষ নিঃসন্দেহে আমরা এর বিকল্প পাবো না, কিন্তু তিনি যে কাজটা করেছেন বা যে কাজটা শুরু করে গেছেন আমাদের সামনে উদাহরণস্বরূপ থাকবে। এবং বিজ্ঞান পরিষদের শ্রীবৃদ্ধি সহ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা তৈরি করার লক্ষ্যে বিজ্ঞানকে জনপ্রিয়করণ করা প্রাথমিক কাজ। সেই কাজে বিজ্ঞান পরিষদ তো উদ্যোগ গ্রহণ করবে। আমরা যারা জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত,
তারাও আমাদের সংগঠনের পক্ষ থেকে এই সময়ের উপযোগী মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলার যে দায়িত্ববোধ তিনি দেখিয়েছেন, তাকে আমরা এগিয়ে নিয়ে যাব এইটুকু কথা বলে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সদস্য এবং সহকর্মীদের আমি সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। আমাদের এখানে উপস্থিত আছেন শশধর বাবু, শশধর বিশ্বাস। তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের বোধহয় সেই 50-এর দশক থেকে, আমি যতটা জানি আর কি, তিনি এর সঙ্গে যুক্ত আর কি, মানে গোড়া থেকেই প্রায় বলতে গেলে। ওনারও অনেকটা বয়স হয়েছে এবং ওনার যাতায়াতটা ওই দিকেই ছিল, মানে উনি তো উত্তরপাড়া থাকতেন, ডক্টর দাশগুপ্ত, এবং উনি থাকেন বড়নগরে, ফলে একই গাড়িতে অনেক সময় অনেকটা রাস্তা যেতেন। সুতরাং ওনার ডক্টর দাশগুপ্ত সম্বন্ধে অভিজ্ঞতাও প্রচুর। সুতরাং আমি এখন ডক্টর শশধর বিশ্বাসকে অনুরোধ করছি ডক্টর দাশগুপ্ত সম্বন্ধে কিছু স্মৃতিচার। ওখানে বলবেন? কিছু বলতে বলছেন, ঘুরে আসবেন। ও তাই বলুন, তাই বলছি। এদিকে আসেন। না, ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিবেন। তুমি নাও, বলুন। এই যে, কিছু তো বলছেন।
ডাক্তার দাশগুপ্ত যতদিন ছাত্র ছিলেন পড়াশোনার দিকে বেশি নজর দিয়েছিলেন, জামার উপরে ধুতি পরে ছাত্র অবস্থায় এবং জামার উপর ধুতি পরে তিনি ক্লাস করতেন। পড়াশোনার দিকে ওনার বেশি নজর ছিল, সাংসারিকের দিকে নজর ছিল না। পরবর্তীতে ওনার মা আমাকে অনেকবার বলেছে যে কোনো লোককে, যে কোনো মহিলাকে, যে কোনো উনি প্রায় পরীক্ষা নিতে যেতেন ভাইবা। নার্স ভালো জানেন, একদিন মেডিকেল কলেজ থেকে ওনাকে ফোন করে বলেছে স্যার আসবেন কেন? ছাত্ররা খুব দ্রুত আপনি আপনার হাতে নম্বর উঠবে না, আপনি আসবেন। ওরা বলেছে যে ওনার ওয়াইফকে বিধবা। ডাক্তারবাবু বললো আমাকে তো যেতেই হবে। বললো ওনার আগে একটা গাড়ি ছিল, হলদে রঙের ট্যাক্সি রং, উনি ওই পেছনে চিত্তরঞ্জন এভিনিউ দিয়ে ঢুকে একেবারে ছাত্ররা যেখানে সমাবেত হয়েছে সেইখানে গিয়ে গাড়িটা থামাল। ছাত্ররা একটুখানি বিচলিত হয়ে বললো কি ব্যাপার স্যার, কুশল জিজ্ঞাসা করলো। স্যার বললেন তোমরা তো কিছুই খোঁজ খবর রাখো, নিজেদের পড়াশোনায় যেমন তোমাদের মন নেই তেমনি আমার দিকেও তোমাদের নজর নেই। আমি যে বিয়েই করি তোমরা চাকরি দেওয়া করি, এইরকম ছিল ওনার মনোভাব। আর উনি সময়টা খুব বেশি করে মানতেন। সময় চারটের সময় মিটিং হলে 4টে মিটিং, 4:45 ওনার 4:10 ওনার। একবার উনি মিটিং ডেকেছেন 4টের সময়। উনি জানতেন যে আমি ওনাকে বলবো বলে সবসময় লক্ষ্য রাখি, সময় পার হয়ে গেলে 4:10 যখন, তখন আমি ওই গেটে দাঁড়িয়ে আছি। 4:05 যখন, তখন উনি এলেন, গাড়ি থেকে নামলেন, নেমে এসে মিটিং করলেন। আমার দিকে একটু মুচকি আছে। যাওয়ার সময় 6:30-7টার সময় বললেন আমার আসতে একটু দেরি হয়ে গেল, আরো আগে আসা উচিত ছিল, আমি আসতে পারলাম না, আমি শ্মশান থেকে আসছি, ভাইকে চিতায় শুইয়ে দিয়ে আমি এখানে আসছি, আবার আমি এখন শ্মশানেই যাব। এইরকম সময় মানতেন। এবং উনি এখানেতে মিটিং গুলো ডাকতেন কোন, সবসময় বলতেন কোন যে টাইমলি সব করতে হবে। এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদের আর্থিক অবস্থা যখন খুব খারাপ, উনি যে কত রকম ভাবে সাহায্য করেছেন বলার নেই। একবার ভারতবর্ষের প্রেসিডেন্ট রাজভবনেতে থাকবে রাত্রিটা, কলকাতার
মেডিকেল কলেজের 5 জন বড় বড় ডাক্তারবাবু সেই রাত্রিতে রাজভবনে থাকে, ডাক্তারবাবু একজন ছিল। পরের দিন রাষ্ট্রপতি চলে গেলেন, রাজ্যপাল তার বাড়ির সমস্ত লোককে ডাক্তারবাবুকে দেখালেন। পরে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, আপনাকে কি দিতে হবে? ডাক্তারবাবু বলল, আমাকে কিছু দিতে হবে না, আমি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রেসিডেন্ট, আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ, কিছু সাহায্য না করলে বাড়িটা নষ্ট হয়ে যাবে। রাজ্যপাল বললেন, আপনি চিঠি দিয়ে দিন, আমি ফরওয়ার্ড করে দিয়েছি। তখন রাইটার্স বিল্ডিং এ স্বাস্থ্য ভবন ছিল, উনি চিঠি লিখলেন, চিঠি রিগ্রেট হয়ে ফিরে এলো, আমাকে ডেকে বললেন হলো না, চেষ্টা করেছিলাম হলো না। আমাদের এখানকার সিনিয়র কর্মচারী ছিল জগবন্ধু পাত্র, সে বললো এটা হয়েছে, সত্যেনবাবুর আমলেতে একবার সাহায্য পেয়েছিলাম আমরা। সেই পুরনো চিঠি খুঁজে বার করা হলো, বার করে অ্যাপ্লাই করল। উনি সোজা চলে গেলেন ওই কাগজপত্র নিয়ে হেলথ ডিপার্টমেন্টে, বললেন যে আপনারা খোঁজ খবর না নিয়ে চিঠি দেন, এই দেখেন আপনার কাছে টাকা দিয়েছে। সেবারে 6 লাখ টাকা দিয়েছিল, সেইটা দিয়ে বাড়ি সারানো। আর্থিক অবস্থা খুব খারাপ। আমাদের সত্যেন্দ্রনাথ বসু সংগ্রহশালা তৈরি করবো, আমাদের একটা পয়সা নেই, আর্থিক অবস্থা। উনি কোথা থেকে খোঁজ করলেন, খোঁজ করে আমাকে বললেন চলো। আমরা গেলাম কুল হাউস, কুল খোঁজ করে করে যে ভদ্রমহিলা টাকা স্যাংশন করেন তার সঙ্গে ডাক্তারবাবু কথা বললেন। পরবর্তীকালে জানা গেল সেই ভদ্রমহিলা আমাদেরই কোনো এক এক্স কমিটি মেম্বারের ভাগ্নি। তিনি দুঃখ করে বললেন, স্কুল ডিপার্টমেন্টের একটা বেনিভোলেন্ট ফান্ড আছে, প্রফিটের 4% রাখা হয়, সেখান থেকে আসাম, উড়িষ্যা, বিহার টাকা নিয়ে যাচ্ছে। আপনারা কলকাতায় থাকেন, কলকাতা থেকে আপনারা যোগাযোগ রাখতে পারেন না। ডাক্তারবাবু 2-3 বার আমাকে নিয়ে যাওয়ার পর ওখান থেকে টাকা পেয়েছিলেন এবং উনি বলেছিলেন যে ভবিষ্যতে যদি টাকা দরকার হয় আমাদের কাছে আসবে। এইভাবে তিনি কতভাবে সাহায্য করেছেন। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, ওনার বন্ধু ডক্টর শিকদারকে ধরলেন, শিকদারকে ধরে শিকদারকে দিয়ে তার প্রয়াত পুত্র, প্রয়াত স্বামী, তাদের নামে একটা টাকা আদায় করে ফান্ডে রেখেছে। এখন সব জ্ঞান বিজ্ঞান পত্রিকাতে পাবেন। এরকম ভাবে তিনি কত রকম ভাবে আর্থিক সাহায্য করেছে বলার জন্য। উনি চেম্বারে বসতেন, শ্যামবাজারে চেম্বারে বসতেন, ওখানে 3 রকমের পেশেন্ট ছিলেন। এক হলো আমরা যারা অনাহারি, আমরা গেলে ঘন্টাখানেক গল্প করতাম। আর কিছু ছিল আহারি, যারা দেখতেন, দেখে তারা কত দিতে হবে, ডাক্তারবাবু ওই ডোনেশনের কাগজটা বের করে দিতেন, বইটা ডোনেশন। আর একদল পেশেন্ট ছিল ওনার, ডাক্তারবাবুর মুখেই শুনেছি। একদিন এক ভদ্রমহিলা এসেছেন, প্রথমেই চার্জ করছেন ডাক্তারবাবুকে, কি ওষুধ লিখে দিয়েছেন, রোগ সারছে না। ডাক্তার খানিকক্ষণ মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি ওষুধ খাচ্ছেন, রাত্রে খাচ্ছেন, দিনে খাচ্ছেন? ভদ্রমহিলা চুপচাপ, বুঝতে পারলেন আদৌ খাচ্ছেন। রোগ আমি লিখে দিলেই রোগ সারবে, খেতে হবে তো, আপনি খেয়ে আসবেন। ভদ্রমহিলা চলে যাচ্ছে। শুনুন শুনুন, খাচ্ছেন না কেন?
2-3 বার বলার পর বললেন আর্থিক অবস্থা নেই। পকেট থেকে টাকা দিয়ে ডাক্তারবাবু তাকে সাহায্য করলেন, বললেন যে আপনি এই টাকায় ওষুধ ফুরিয়ে গেলে আবার আসবেন, আপনাকে রোগ সারিয়ে দিয়ে তারপরে এইরকম ছিল। এবং উনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন, আমাকে প্রায় বলতেন আমার ডায়াবেটিস আছে, আমাকে বলতো যে আপনাকে বেঁচে থাকতে হবে আপনার মেয়ের জন্য, আমাকে বেঁচে থাকতে হবে আমার ভাইয়ের জন্য। এই রকমের একটা আমাকে তো প্রায় ধমকাতেন, দিদিও জানেন, তপন সাহা জানেন, প্রায় ধমকাতেন, ট্রিটমেন্ট ঠিক মতন করি না। তো এইরকম একজন আমার পরামর্শদাতা হিতৈষী আর পাওয়া যাবে না। পরিষদের তো ক্ষতি হলোই, আমারও ক্ষতি হলো। তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এখন নির্ধারণ করছেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের বর্তমান কোষাধ্যক্ষ শ্রী তপন সাহা। আমাদের বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি অধ্যাপক সত্যব্রত দাশগুপ্ত, উনি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ওনার স্মৃতিচারণ করতে গিয়ে প্রথমে আমি আমাদের একটু দ্বিধা আছে, সেটা হচ্ছে সত্যব্রত দাশগুপ্ত আমাদের যে জয়ন্ত বসু যে বইটি লিখেছেন তাতে 1900 বিজ্ঞান পরিষদের 50 বছর, তাতে 1955-56 এই সময় পরে আবার 59-60 এই সময় আমরা সত্যব্রত দাশগুপ্তর নাম দেখতে পাই। তারপর দীর্ঘদিন পরে আবার আমরা 1995 সালের বইতে ওনার নাম দেখতে পাই। তা আমাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব, আমরা যারা আলোচনা করছিলাম, আমি অনেকদিন আগে দেখেছি, সেই 95 ছিল, কিন্তু আমি বললাম না আমি 55 ওই সময় আরো আগে ছিলেন। কিন্তু দেখা গেল জয়ন্ত বসুর যে বিবলিওগ্রাফি বা তলায় যে ওই লেখা থাকে না, তাতে দেখা গেল সত্যব্রত দাশগুপ্ত 1, সত্যব্রত দাশগুপ্ত 2, দুজনকে আলাদা করে নিয়ে দিয়েছেন। সেটা সেটা ঠিক আমি পুরোটাই ছিলেন, যেটা শশধরবাবু বললেন, এটা ঠিক আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি বলে 95 সাল থেকে ওই শোক বার্তাতে উল্লেখ করা হয়েছে। তো আমিও ওখানে বিজ্ঞান পরিষদে অনেকদিন থাকার ফলে ওনার সাথে দীর্ঘদিনের পরিচয় আর কি। ওনার অধীনে আমি এখানকার কর্মসচিব হিসাবে কাজে করেছি। কারণ অনেক সভাপতি ধরুন ওই 77-78 সালের পর থেকে আমার সভাপতি সম্পাদক অনেকের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমাদের আর কি। সত্যব্রত দাশগুপ্তকে দেখেছিলাম সবসময় চিন্তা করতেন যে বিজ্ঞান পরিষদের আর্থিক বিষয়ে কোথায় গাফিলতি আছে সেটাকে মেট আপ করতে হবে। উনি কিন্তু সভাপতি নন, সভাপতি ছাড়াও কিন্তু এই কাজটা উনি করে গেছেন। অনেকেই ভাবতে পারেন যে উনি সভাপতি ছিলেন বলেই এটা করে গেছেন, এবং উনার জন্য উনি তারপরে ধারাবাহিকভাবে যেভাবে আমাদের যে ধারাবাহিক যে রোজগারের যে বিষয়গুলো নিয়েও চিন্তিত ছিলেন, তার মধ্যে শশধরদা দিদিও ওনার অধীনেই সেই কাজগুলো করছেন আর কি। সেটা হচ্ছে আমাদের যে কোর্সগুলো পরিচালনা হতো, কোর্সের যে মাস্টারমশাই, কোর্সের যে কোয়ালিটি,
কিভাবে থাকবে, কোয়ালিটি যাতে তৈরি না হয়, মানে উনি প্রচন্ড, যেটা ডক্টর নাথ বললেন, হ্যাঁ ধরুন আমাদের মনে হতো, আমরা আলোচনা করতাম যে আমাদের ফিজিওথেরাপি তো মাধ্যমিক ছেলেপিলেরা আসে, উনি তাদেরকে চাইতেন যে সমস্ত প্রশ্ন বা করতেন, আমরা একটু ভয় পেয়ে যেতাম, কারণ একটু হায়ার লেভেলের প্রশ্ন করতেন, যেটা ইয়ে আরামতে কেউ পাস করবে না, কিন্তু আলটিমেটলি পাস করতো আর কি। সে যাই হোক, কোয়ালিটি সবসময় বলতেন যে কোর্সের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা কোনো মতেই যেন আমাদের বিজ্ঞান পরিসরে বদনাম না হয়, সেই কোয়ালিটিটা মেনটেন করতে হবে, এটা কিন্তু সবসময় আমি বলতেন। এবং আরেকটা দুটো কথা বলবো, দুটো গুণের কথা আমার মনে হয়েছে, যে আমরা যারা ধরুন যারা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে একটা বড় অধিষ্ঠান বেশ ভালো পর্যায়ে পৌঁছে যায়, বা সামাজিক ক্ষেত্রে বড় পর্যায়ে পৌঁছে যায়, মানুষের কাছে যে সংগঠনের সাথে যুক্ত থাকি সেই সংগঠনের জন্য আর্থিক টাকা পয়সা চাওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত সরকারি ক্ষেত্র এবং বিভিন্ন আন্ডারটেকিং, সেখানে সেই পদে বসে সেই পদটার সুযোগ দিয়ে আমরা তাদের কাছ থেকে টাকা পয়সা রোজগার করার চেষ্টা করি। উনি কিন্তু যেটা শশধরদা বললেন যে ধরুন ওই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া থেকে আমাদের যে এখানে ইয়ে করা, বা আমাদের ওই রাজ্যপালের কাছ থেকে টাকা পয়সা জোগাড় করা, শুধু তাই না, কিন্তু উনি লোকের দুয়ারে দুয়ারে ঘুরে হাত পেতে টাকা নিতেন, যেটা বলছেন না যে হাত পেতে, মানে পেশেন্টরা বা ডাক্তারদের আসে অনেক, যেমন শঙ্করনাথ বলতেন, সবাই বলতেন যে উনি দেখা হলে বঙ্গ বিজ্ঞান পরিষদের ডোনেশন এটা নিতে হয়। এবং একটা অদ্ভুত বিষয়, আমরা যেমন 125 বছর বললাম, মানে উনি কিরকম ছিলেন, প্রত্যেক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরের সাথে গিয়ে নিজে গিয়ে দেখা করছেন। আমি নাম করছি না, একজন ভাইস চ্যান্সেলর ওনাকে প্রায় না হলে 10 থেকে 15 বার ফিরিয়েছেন, উনি তবুও গেছেন। মানে উনি একটা ফ্যাকাল্টি ডিন ছিলেন, ইউনিভার্সিটি সিনেট মেম্বার ছিলেন, ওনার বয়স তখন 82-83 বছরের বয়স, একজন মানুষ বঙ্গীয় বিজ্ঞান পরিষদের স্বার্থে কিভাবে যে দুয়ারে দুয়ারে ঘুরেছেন আপনারা কল্পনা করতে পারবেন। মানে 125 বছরে উনি দেখিয়ে দিয়েছেন আমাদের সমস্ত এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের, অনেকেই কিন্তু আগে টাকা কোনোদিন নিজে হাতে টাকা তোলেনি, আমাদের বলতে আমি বাধ্য হচ্ছে, অনেক এক্সিকিউটিভ বডি মেম্বার আগে কিন্তু নিজেরা এইভাবে টাকা তোলেননি, কিন্তু উনি যেভাবে টাকা তুলতে শুরু করলেন, অনেকে লজ্জায় তারা বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলতে শুরু করলেন এবং নিজেও টাকা দিলেন। মানে এই যে একটা মানুষ যেভাবে একটা সংগঠনকে কিভাবে দেখতে হয়, কিভাবে সংগঠন পরিচালনা করতে হয়, সেটা কিন্তু ওনার কাছ থেকে শেখা। মানে প্রত্যেকে আমরা দেখেছি যে আমরা সেই সময় সেই প্রোগ্রামটা 125 বছরের সারা বছরের যে প্রোগ্রাম, তার মধ্যে এখন হায়েস্ট কালেক্টর, ব্যক্তিগত কালেক্টর, মানে বিভিন্ন সংগঠন থেকে বাদ দিই, ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি টাকা তুলেছিলেন সত্যব্রত দাশগুপ্ত, যার সবচেয়ে বেশি বয়স। মানে আমাদের অনেক কম বয়স, আমরা কিন্তু ওনার ধারে কাছে সেই টাকাটা তুলতে পারি। হ্যাঁ, আমি বলছি শুধু প্রতিষ্ঠান থেকে না, আমি প্রথমেই বলছি প্রতিষ্ঠান থেকে না, কিন্তু উনি আরো চাঁদার বিল নিয়ে টাকা তুলেছেন, প্রতিষ্ঠান থেকে না, আমি বারবার বলছি চাঁদা। শুধু তাই না, সেটা তো প্রতিষ্ঠান সব গেল, কিন্তু ব্যক্তিগতভাবে ধরুন কোনো একটা আমাদের কিছু ভেঙে গেল, এইটা ঠিক করতে হবে, উনি নিজের পকেট থেকে পয়সা দিতেন। এবং অনেক ক্ষেত্রেই হচ্ছিল প্রতি বছরে উনি ব্যক্তিগতভাবে উনার এবং ওনার ভাইয়ের নামে এখানে প্রতি বছর আমাদের এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদের উন্নয়নের সাথে যেভাবে টাকা দিয়েছেন, সেটা কিন্তু বিরল। আমি অন্তত বঙ্গীয় বিজ্ঞান পরিষদের এই এত জীবনে কোনো একজন মানুষকে এত টাকা, নিজের ব্যক্তিগত টাকা এইরকম আমি কিন্তু দিতে দেখিনি। মানে টাকা তুলছেন সাংগঠনিকভাবে বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে, প্লাস হচ্ছিল ব্যক্তি মানুষের কাছ থেকে তুলছেন, প্লাস নিজে ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছেন। এটাতে কিন্তু একটা সংগঠন, একটা শিক্ষা, প্রত্যেক যারা এই ধরনের সংগঠন করেন, এই ধরনের সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য যে বিষয়টা দরকার, এটা হচ্ছিল একটা বড় বিষয়, কিন্তু এটা মনে রাখার বিষয় আর কি। এবং আমাদের যে অন্যান্য যে কোর্সগুলো চলতো, সেই কোর্সগুলো কিভাবে চলে, আরো কি কি কোর্স খোলা যায়,
সেই বিষয়ে কিন্তু প্রতিনিয়ত উনি চেষ্টা করে গেছেন। গত 2-3 বছর, গত কয়েক বছর ধরে এই যে বিভিন্ন সংগঠন থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে অসুবিধে, তার মধ্যে দাঁড়িয়ে কতগুলো জায়গায়, আমি যখন সম্পাদক ছিলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, ওখানে অ্যাপ্লাই করিয়েছে, বিভিন্ন জায়গাতে উনি অ্যাপ্লাই করে বলছে তখন তুমি অ্যাপ্লাই করে যাও। উনিও অ্যাপ্লাই করতেন, উনি নিজে অ্যাপ্লিকেশনগুলো ড্রাফট করতেন, নিজেই অ্যাপ্লিকেশনগুলো ড্রাফট করতেন, করে উনি কিন্তু অ্যাপ্লাই করে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে যে কিভাবে টাকা পাওয়া যায়। হ্যাঁ, শেষ বলতেন যে বাড়িটা তো রিপেয়ার করতে হবে। এই জন্য এই এপিডেমিক আমি স্যারকে বলতাম, দেখুন এই বিভিন্ন জায়গা ভেঙে গেছে, কিছুই করতে পারছি না, এখন মায়না দেবো কি করে, এরকম একটা পজিশন হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো ওনার মধ্যে ছিল, যে আমি বারবার বলছি উনি প্রেসিডেন্ট বলে টাকা তুলেছেন তা না, কিন্তু প্রেসিডেন্ট ছিল না, প্রেসিডেন্ট না থাকাকালীন পুরো কোর্সে রেগুলার উনি এসছেন। প্রেসিডেন্ট ছিলেন না তো মাঝখানে, ধরুন 6 বছর ছিলেন, তাও দিনে তো প্রেসিডেন্ট ছিলেন না, কিন্তু কোনো পদেই ছিলেন না, কিন্তু রোজ কিন্তু সপ্তাহে 1 দিন 2 দিন আসতেন আমাদের কোর্সগুলো পরিচালনা করার জন্য, কিন্তু উনি আসছেন রেগুলার, কিন্তু আসছেন, কোনো পদে নেই। বুঝে দেখুন, আমাদের পরিষদের কোনো পদে নেই, কিন্তু উনি রোজ আসছেন। এবার এটা কজন আসছে আমার সন্দেহ আছে। তো এইরকম একটা মানুষকে হারিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড যেমন ক্ষতিগ্রস্ত, সার্বিকভাবে পরিষদও প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ক্ষতি আমরা সামাল দিতে পারবো কিনা, যেভাবে উনি পরিষদকে শুধু আর্থিক দিক দিয়ে না, নিজের গায়ে গতরে খেটে পরিষদকে এগিয়ে নিয়ে গেছেন, এই ক্ষতি আমরা সামাল দিতে পারবো কিনা আমার নিজের সন্দেহ আছে। এই সন্দেহ নিরসনে আপনারা সবাই এগিয়ে আসবেন, এটা আমার আবেদন। সেটা হচ্ছে আপনারা সবাই আসুন, আমরা কিভাবে সংগঠন চালাতে হয়, কিভাবে এই একটা সংগঠনকে দাঁড় করিয়ে রাখতে হয় প্রতিদিন প্রতিনিয়ত, তার যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আমরা এই সংগঠনকে, আমরা যতদিন বেঁচে থাকবো সেই সংগঠনকে সেই পথে আমরা পরিচালিত করব। এই অঙ্গীকার আমরা প্রত্যেকে এখান থেকে নিই, এবং সেভাবে যদি চলি তাহলে সত্যব্রত দাশগুপ্ত যে তার যে আদর্শ, যে তার যে মত, তার প্রতি সঠিক শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারবো। এটাই আমার নিবেদন, আবেদন। আমাদের এখানে উপস্থিত আছেন কস্তুরী মুখার্জি, তিনি ডক্টর দাশগুপ্তর পরিবারের সদস্য বা ভাগ্নি। আমি কস্তুরী মুখার্জিকে অনুরোধ করছি তার সম্পর্কে স্মৃতিচারণ করেন। নমস্কার। আমার বড় আমা হলেন ডক্টর অধ্যাপক সত্যব্রত দাশগুপ্ত। আপনারা সবাই প্রফেশনাল জগতে তো বড় আমাকে দেখিয়েছেন, আপনাদের সবার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, স্মৃতিচারণা করেছেন। আমি বাড়ির লোক হিসেবে বড় মাকে যতটা পেয়েছি, আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম বলি যে আমি বড় মা একজন অত্যন্ত ডিসিপ্লিনড, স্ট্রিক্ট মানুষ ছিলেন, যিনি চেয়েছেন যতটা মানবিকতা, নৈতিকতা আমাদেরকে ছোটবেলা থেকে শেখানোর, মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে মানুষ হয়ে ওঠা যেটাকে বলা হয়, সেই মানুষ হয়ে ওঠার জন্য নৈতিকতা শিক্ষাও উনি ছোটবেলা থেকেই দিয়েছেন। তো সেই জন্য যখন স্কুলে পড়ি বা পরবর্তীকালে ক্লাস 9, 10, 11, 12 এই যে সময়টা বা জয়েন্ট এন্ট্রান্সের আগে যে সময়টা, মানে প্রিপারেশনের সময়, সেই সময়ে যেরকম আমাদের বায়োলজি পড়ানোর সময় বড় আমার ভূমিকা আমি দেখেছি,
যে একটা ক্লাস 12-এর বাচ্চা বা 11-12-এর বাচ্চাকে উনি কি বলবো যে যতটা সম্ভব একজন ডাক্তার হিসেবে উনি ওনার স্তর থেকে নিচের স্তরে নেমে একজন 11-12-এর বাচ্চার স্তরে নেমে তাকে কতটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন বা বোঝাচ্ছেন, আমি নিজে সেটা অনুভব করেছি। মানে যেটা আমরা অনেক সময় বলে থাকি যে এত নিচের লেভেলে নেমে বোঝানো যায় না, মানে আমরাও অনেক সময় এটা বলি, কিন্তু উনি অনেক অনায়াসেই সেই কাজটা করতেন। তো সেইটা একটা খুব বড় দিক। যদিও ছোটবেলায় আমি বড় মাকে দেখে অনেক সময় বলতাম যে বড় হয়ে আমি তোমার মতো ডাক্তার কিছুতেই হব না, মানে এটা ক্লাস 4-5-এর কথা বলছি, যে আমি তোমার মতো এত মোটা মোটা বই কোনোভাবেই পড়বো না। যাই হোক, পরবর্তীকালে যখন জয়েন্ট পরীক্ষা দিলাম বা কিছুটা মেডিকেল র্যাঙ্কিং এলো, তো বড় মা খুব বাস্তববাদী ছিলেন। মানে আমাকে এরকম ভাবে বলেছিলেন, আমি ছোটবেলা থেকে খুব ভুগতাম, মানে প্রায়শই অসুস্থ হতাম। তো যখন আবার পরের বছর আরো ভালো র্যাঙ্কিং এর জন্য চেষ্টা করার কথা ভাবছি, উনি বাস্তববাদী হিসেবে বলেছিলেন যে ডাক্তারিতে একটা জিনিস মনে রাখবে যে একাডেমিক্স রেজাল্ট এটাতে একটা দিক নিশ্চয়ই আছে, কিন্তু প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে যখন তোমাকে লোড নিতে হবে একজন ডাক্তার হিসেবে, সমাজের মানুষের জীবন বাঁচানোর একটা গুরু দায়িত্ব তো থাকে, কাজে সেইটা কিন্তু মাথায় রাখবে। ডাক্তার হওয়া মানে শুধু কিন্তু সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম, MBBS পেলাম বা MD MS ইত্যাদি করলাম, সেটা নয়। তোমাকে কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে তাদের মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব বা কর্তব্য বোধটাও তোমার মধ্যে থাকতে হবে, এই জিনিসটা। তো তুমি যদি মনে করো যে তুমি সেই মানে দায়িত্ব পালনের উপযোগী, তবেই তুমি মন থেকে ভাববে যে আমি ডাক্তার সত্যিই হতে চাই। শুধুমাত্র কিছু নিউমেরিক্যাল রেজাল্টের ভিত্তিতে ডাক্তার হওয়ার কথা ভাবলে কিন্তু হয় না। এই জিনিসটা উনি সুন্দরভাবে বুঝিয়েছিলেন, যেটা হয়তো সেই বয়সে 11-12-এর বাচ্চা হিসেবে সবসময় ডিফারেন্সিয়েট করা যায় না। মানে উনি এটাও বলেছিলেন যে ইঞ্জিনিয়ারিং ডাক্তারির যখন কম্প্যারিজন আসে, যে দেখো টেকনিক্যাল লাইনে যতদূর জানি যে যত অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর এই র্যাঙ্কিং এ হয়, তখন কিন্তু নাম্বার অফ লেকচার আওয়ার্স সেটা কমে, রিসার্চে অনেকটা টাইম ডিভোট করে। কিন্তু একজন ডাক্তার যখন অনেক সিনিয়র হন, অনেক কমপ্লিকেটেড কেস কিন্তু তাকে ডিল করতে হয়, কারণ অভিজ্ঞ ডাক্তার, সিনিয়র ডাক্তার যেরকম আমরা বলি যে অভিজ্ঞতার গুরুত্ব দিয়ে তাকে অনেক বেশি কমপ্লিকেটেড কেস ডিল করতে হয়। তো সেই জিনিসগুলো উনি খুব সুন্দর করে মাথায় ঢুকিয়েছিলেন যে পড়াশোনা আর কর্তব্যবোধ, সামাজিক দায়িত্ব, এর মেলবন্ধনটা এটা। আর তারপরে পরবর্তীকালে যখন আমার নিজের বিটেক এমটেক কমপ্লিট হলো, তারপরে পিএইচডিতে ঢুকি। সেই পিএইচডিতে ঢোকার পিছনেও বড় আমার ইন্সপিরেশনের অবদান অনেক। আমি নিজে আমার বিটেক হচ্ছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ, সল্টলেক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে। তারপর এমটেক রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, রাজাবেড়া সায়েন্স কলেজ। আমার পিএইচডিও রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, রাজাবেড়া সায়েন্স কলেজ। তো পিএইচডি চলাকালীন সম্পূর্ণ তো মানে আমার ন্যানোস্ট্রাকচার ডিভাইসের উপর পিএইচডি টপিক ছিল। তো বড় আমার স্ট্রিম থেকে সম্পূর্ণ আলাদা একটা টপিক, কিন্তু তবুও আমাদের রিসার্চ করতে গেলে চিন্তা ভাবনার যে একটা ফ্লো থাকে, মানে থট ফ্লো বা থট লিঙ্কেজ, বা একটা আনএক্সপ্লোরড এরিয়াতে ঢুকতে গেলে কিভাবে ভাবতে হয়, এই জিনিসগুলো উনি এত সুন্দর করে আমাকে বুঝিয়েছিলেন। ইন্সপিরেশন তো দিতেনই, কিন্তু এগুলো উনি ভীষণ সুন্দরভাবে বুঝিয়েছিলেন। এমনকি যখন আমি থিসিস সাবমিট করি, তারও আগে যখন পেপারও পাঠিয়েছি জার্নালে, তখন খুব আশ্চর্য জিনিস হলো, পেপারের ম্যানুস্ক্রিপ্ট লেখার পরে যখন বারবার কারেকশন চলছে, আমার যিনি পিএইচডি গাইড আছেন তিনি তো করেইছেন কারেকশন, কিন্তু বড় মামারও একটা অদ্ভুত খুব কিউরিয়াসিটি ছিল, অন্য সাবজেক্টের জিনিস হলেও সেটা উনি খুব পড়ে দেখতেন এবং বুঝতেন, মানে পুরোপুরি কনসেন্ট্রেশন দিয়ে পড়ে তো বোঝার চেষ্টা করতেন এবং ওনার নিজের যেটা মতবাদ, ওপিনিয়ন, সেটা বলতে চাইতেন। তো ওরকম পেপারটার কিছু ডেরিভেশন ম্যাথমেটিক্যাল ছিল, তো পড়ে বললেন যে আমার মনে হয়েছে এই স্টেপটাতে তোমার ক্ল্যারিটির অভাব হচ্ছে। তো সেটা আমি পরে ঠিক করেছি, কিন্তু আমি দেখলাম যে
ওইখান থেকেই কিন্তু জার্নালের রিভিউ আর কমেন্টস ওই পার্ট থেকে এসেছিল ফার্দার ক্লারিফিকেশন চেয়ে। তো যখন আমি আবার মানে রিভিউ রিপোর্ট সাবমিট করেছি জার্নাল পেপারে, তখন আরো বেশি আমি কারেকশন করে নিয়েছি বড় আমার কথা অনুযায়ী। কিন্তু এটা দেখে আমি এত অবাক হয়েছিলাম, বড় মাকে বলেছিলাম যে তুমি ডাক্তারি শাস্ত্রের লোক হয়ে তুমি এরকম ভাবে যে একটা টু দা পয়েন্ট জায়গায় ধরিয়ে দিচ্ছ যে এই জায়গায় ক্ল্যারিটির অভাব একটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশনের মধ্যে, এটা মানে সত্যি আমার কাছে খুব অদ্ভুত, মানে অবাক লেগেছিল। পরবর্তীকালে যখন থিসিস লিখেছি, বড় মামাকে প্রথম লেখা দেখার পর বললেন যে এটা কিন্তু মানে বুক রাইটিং এর মতো হয়ে গেছে, বুক চ্যাপ্টার লেখা হয়ে গেছে। তো সেই প্রথম উনি আমাকে বোঝালেন যে বুক চ্যাপ্টার লেখা আর থিসিস চ্যাপ্টার লেখার আঙ্গিকটা কিরকম তফাৎ হয়। মানে এই যে গাইডেন্স প্রোভাইড করা একজন সম্পূর্ণ অন্য স্ট্রিমের সঙ্গে যুক্ত থেকে উনি ওনার জেনারেল কনসেপ্ট মানে সেগুলোকে ইউটিলাইজ করে যে গাইডলাইন প্রোভাইড করতেন, ওপিনিয়ন দিতেন, পরামর্শ দিতেন, মানে সেগুলো অবাক তো লেগেছেই। এবং সেই জ্ঞানটা যে আমার জীবনের সব ক্ষেত্রে পাবো আমি ভবিষ্যতে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কি করে কোনো লেখাকে কনসাইজ করতে হয়, কি করে মূল বক্তব্যটাকে খুব সহজে শর্টে টু দা পয়েন্ট ভাবে তুলে ধরতে হয়, এগুলো উনি খুব সুন্দর বলতেন। এবং যেটা আপনারাও আগে বলছিলেন যে টাইম মেনটেন করা, কোথাও কোনো সেমিনার প্রেজেন্টেশন, পেপার প্রেজেন্টেশন করতে গেলে প্রথম স্লাইড থেকে বড় মা বলতেন টাইমের মধ্যে শেষ করবে তো প্রেজেন্টেশনটা শুনে, মানে টাইম বা পাংচুয়ালিটি এটার উপর উনি ভীষণ গুরুত্ব দিতেন। তো এই আর এবার বলি যে একদম বাড়ির লোক হিসেবে বড় মাকে যেটা দেখা, যে ছোটবেলা থেকে একটা কথা শুনতেন, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, কথাটার অনেকটা ইমপ্লিমেন্টেশন আমি বড় মাকে করতে দেখেছি। এত সাধারণ জীবনযাত্রা করতেন, কোনো রকম কোনো উচ্চাকাঙ্ক্ষা তো ছিলই না, এমনকি কোনো জিনিস এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এরকম ওনার ছিল না। মানে খুব সাধারণ কথা বলছি যে উনি কিন্তু মানে সাধারণ কথাই বলছি যে উনি কিন্তু সেদ্ধ ভাত খেয়েও জীবন কাটাতে পারেন। মানে এটা না হলে চলবে না, ওই খাবার না হলে চলবে না, এরকম পোশাক না হলে চলবে না, এই ব্যাপারগুলি ওনার মধ্যে ছিল না। অত্যন্ত সাধারণ পোশাক আশাক, জামা কাপড় সবকিছু, মানে এত সিম্পল লিভিং ছিলেন যে অথচ মনে মনে চিন্তা ভাবনা সবকিছু অনেক বেশি উঁচু ছিল, মানসিকতার দিক থেকে অনেক বেশি উদারতাও ছিল ওনার। অন্যের ভালোটা মানে অন্যের ভালো অ্যাকসেপ্ট করা বা অন্যের ভালোটা স্বীকার করা, এটা আমি ওনার মধ্যে দেখেছি। এবং আরেকটা জিনিস আছে যে অনেক সময় হয়তো যে আমরা একটা কি বলবো সেকেন্ড ওপিনিয়ন যেরকম অনেক ক্ষেত্রে নিই, যে রিজিডিটিটা ওনার মধ্যে একদিক থেকে কম ছিল, যে উনি কোনো সময় মনে হতো যে হ্যাঁ এই ব্যাপারে তুমি অন্য ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারো, বা এই ট্রিটমেন্টের ক্ষেত্রে তুমি অমুক জায়গায় ভালো হয় তাদের থেকেও একবার পরামর্শ নিতে পারো। এই যে ফ্লেক্সিবিলিটিটা, যে অন্য ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারো, বা এই জিনিসটা অমুকজন ভালো জানেন তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো, এই জিনিসটার দিক থেকে বলছি অন্যের ভালোটা উনি স্বীকার করতেন বা সেটাকে বলতেন, তাদের থেকে সেরকম ওপিনিয়ন নিতে প্রয়োজন অনুযায়ী। তো এইটাই। এবার আর মানে বড় আমার ভাগ্নি হিসেবে আমি বলছি যে মানে ওনার মধ্যে যে চারিত্রিক দৃঢ়তা ছিল, যেরকম মানসিকতা ছিল, যে এবং দৃঢ়তা আরো এই কারণে বলছি, উনি কিন্তু বাড়িতে অনেক প্রতিকূলতা, পরিবারে অনেক বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও উনি যতটা উপরে উঠেছেন, মানে আমি একাডেমিক্যালি বলছি, রিসার্চের দিক থেকে বলছি, সেটা সত্যিই উনি প্রণম্য। মানে ওই রকম প্রতিকূলতার মাঝখানে যদি আমরা পড়ি, কতটা মানে আমি নিজেকে দিয়ে বলতে চাইছি যে আমি কতটা এগোতে পারবো সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক। মানে সেইটা বড় আমার কিন্তু পুরোপুরি এত উনি ফোকাসড থাকতেন, ডিটারমিনেশন মানে ডিটারমিনেশনই। বড় আমাকে একটা কথা বলতেন, আমি যে কাজটা ভাবি যতক্ষণ না সেটা আমি সাকসেসফুলি শেষ হচ্ছে আমার মাথার মধ্যে ওটা ঘুরতেই থাকে, সেই কাজটাকে আমি সাকসেসফুলি কমপ্লিট করে তবে একটা মানসিক শান্তি আর কি। তো এই জিনিসটা মানে কোনো মানে এটা উনি আমাকেও বলতেন যে কোনো কাজে সফলতা পেতে গেলে তুমি সেইটার মধ্যে একদম ঢুকে যাবে, মানে শয়নে স্বপনে সেটা ভাবার মতো আর কি, যতটা সম্ভব
ওনার মতো তো আমি ওনার শিক্ষিভাগও আমি করতে পারি না, আমি বলছি মানে ওনার দিক থেকে উনি যেটা অনুপ্রাণিত করার চেষ্টা করতেন এই ব্যাপারটা। তো সেই জন্য বড় মামার চলে যাওয়াটা আমার কি বলবো, আমাদের বাড়ির লোকের সবার কাছে তো অত্যন্ত দুঃখজনক, যে গ্যাপটা কখনোই পূরণীয় হবে না। আর আমার পার্সোনালি বললে পারিবারিক দিক থেকে তো আছেই, আমার একাডেমিক্স এর দিক থেকে এখনো যে পেপার আমি করি, গত বছর যখন আমার ওই ফ্রান্সের পেপার প্রেজেন্টেশন ছিল, অসুস্থ হয়ে আমি যেতে পারিনি সেই মোমেন্টে, কিন্তু তার পিছনেও বড় মার যথেষ্ট অবদান, যথেষ্ট অনুপ্রেরণা সবকিছুই ছিল। তো সবকিছুতে কোনো ভালো খবর কিছু হলেই বা ভালো কিছু জানা হলে প্রথমে আমি বড় মাকেই ফোন করতাম বা বড় মার বাড়িতে গিয়েই আলোচনা করতাম। তো সেইটাও আমার নিজের জীবনে একটা বিশাল গ্যাপ। আর পারিবারিক দিক থেকে তো একটা অনেক বড় গ্যাপ বটেই, যেটা কোনোদিনই তুলনা হবে না, কোনোদিনই পূরণ হবে না। এরকম ভালো একজন গার্জেন, একজন অ্যাডভাইসার এবং শুভাকাঙ্ক্ষী আমি আমার জীবনে মানে কখনো পাবো কিনা আমি জানি না। মানে বাবা মাকে বাদ রেখে আমি যদি বলি, তাহলে আর কাউকে আমি আমার জীবনে পাবো কিনা আমি জানি না। তো মানে বড় মা যতটা শিখিয়ে গেছেন, যতটুকু আমার পক্ষে মানে বাস্তবায়িত করা সম্ভব, ততটুকু আদর্শ বাস্তবায়িত করার চেষ্টা করব। সেভাবেই ওনাকে মনে রাখার, ওনার প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করব। ওনার আশীর্বাদ দেখি কতটা পথ দেখাতে পারেন, এবং আমিও চেষ্টা করব ওনার আশীর্বাদ পেয়ে পথে এগিয়ে চলার। নমস্কার। অফ করলাম ম্যাডাম, অফ করলাম। এবার স্মৃতিচারণা করবেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের অন্যতম সহসভাপতি শ্রীমতী সুমিত্রা চৌধুরী। নমস্কার। সত্যি কথা বলতে কি, আমার সঙ্গে দীর্ঘ 25 বছরের যোগাযোগ, এবং সেই যোগাযোগের উনি এমনিতে তো খুব মৃদুভাষী ছিলেন এবং খুব কম, অত্যন্ত অন্তর্মুখী, বাইরে প্রকাশটা খুব কম হতো। কিন্তু যে কোনো কারণেই হোক, ওনারও বড় পরিবার, আমারও বড় পরিবার, পরিবারে আমাদেরও একটি মানসিক মেন্টালি হ্যান্ডিক্যাপড একজন ছিলেন, এবং ওনার তো ছোট ভাই ছিলেন, যার জন্য উনি বিয়ে করেননি। এবং বলতেনও যে, আমার আগে যেটা শ্বশুরবাবু বলতেন, এটা বললেন, এই একই কথা উনি বারবার বলতেন যে ওকে তাহলে কে দেখবে। ওনার নিজের বাঁচার একটাই কারণ খুঁজে পেতেন, যে তাহলে প্রথমে মা এবং পরবর্তীকালে এই ছোট ভাই। আমি জানি না আজকে তার কি অবস্থা, ভাবতেও খুব খারাপ লাগছে। সত্যব্রত দাশগুপ্ত একটা সব দিক মিলিয়ে অসাধারণ একটা মানুষ আমি বলবো। ওনার ওই গাড়ির থেকে নেমে হেঁটে উপরে যাওয়া, প্রথম দিকে যখন ওনার শারীরিক অক্ষমতা একটুও হয়নি, সেই সময় গটগট করে ঢোকা, একেবারে আমরা কর্পোরেটের যেগুলো কর্পোরেট স্টাইল বলি, যেগুলো আমাদের পালন করার দিক থেকে উপযুক্ত, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, তারপরে হাঁটা চলা, কোনো ব্যাপারে বেশি মানে বাক সংযম, এরকম অনেক কিছুই ছিল না, যেগুলো আবার একই সঙ্গে ছিল সত্যি একেবারে অতি কোমল এক হৃদয়, অতি কোমল। একটু আধটু বলতে ইচ্ছে করছে আমাদের নিমাই আজকে আমাদের মধ্যে নেই, করোনার আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে। নিমাইয়ের অসুস্থতার জন্য প্রচুর টাকার দরকার হতো। বুধবার আসতেন, আমরা পরে জেনেছি যে নিমাইকে উনি যেদিনই আসতেন হাতে কিছু টাকা দিয়ে দিতেন, যাতে সে খেতে পারে, ওষুধ কিনতে পারে। তো এইরকম ভাবে মানুষটি, ওনার কাছে এই যে টাকা পয়সা জোগাড় করার ক্ষেত্রে উনি যদি একবার প্রয়োজনীয়তা বুঝতেন, শুধু এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে আমি ওনার সঙ্গে যাইনি, আমি ওনার সঙ্গে গেছি
কর্পোরেশনে, কলকাতা কর্পোরেশনে দিনের পর দিন কর্মভোগের জন্য। ওই রকম একটা মানুষ তিনি ঘুরেছেন কলকাতা কর্পোরেশনের কর্মচারীদের সঙ্গে কথা বলার জন্য, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও থেকেছি আমরা। তা সত্যি ভাবতে অবাক লাগে যে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাবার জন্য কতখানি মানুষের যদি আন্তরিক আগ্রহ থাকে তাহলে এই কাজগুলো তারা করতে পারেন। ঠিক একই রকম ভাবে অন্যান্য ক্ষেত্রেও দেখেছি যে তার এই প্রতিষ্ঠানের জন্য করা এবং নিয়মানুবর্তিতা, অসম্ভব রকমের নিয়মানুবর্তিতা, স্নেহপরায়ণ। আমি আমার নিজের দিক থেকে জানি, বারবার খোঁজ নেয়া। আমার স্বামী যখন অসুস্থ হয়ে পড়েছেন, পায়ে ভেঙেছে, ওই অবস্থায় তিনি, আমাদের বাড়ির সিঁড়ি সহজে ওঠা যায় না, তিনি নিজে গিয়েছেন, গিয়ে ওপরে গিয়ে পরামর্শ দিয়েছেন। দিয়ে আমি কখনো ভাবিনি যে এরকম একজন মানুষ আমার বাড়িতে গিয়ে তিনি দেখা করে চিকিৎসার ব্যবস্থাও করে আসবেন। আমরা অন্যের কাছে শুনেছি তার কৃতিত্বের কথা, তার শল্য চিকিৎসা বা অন্যান্য বিষয়ে। আমার নিজের ভাগ্নি, তার ছাত্রী, ভাগ্নি যে স্বামী সেও ওনার ছাত্র, তারা দুজনেই বলেছে যে অসাধারণ পড়াতেন। আমরা আবার একই সঙ্গে একটু মজা করে বলতো, উনি যখন চেয়ারে গম্ভীর হয়ে বসতেন পাটা মাটি ছুতো না, তা আমরা হাসতে গিয়েও পারতাম না ভয়ে, এবং এত ভালো পড়াতেন যে ওনার সম্বন্ধে আমরা কোনো আলাদা ঠাট্টাই আর কি করারও সাহস পেতাম না। তো এই মানুষটা নিজেকে আস্তে আস্তে যেমন গড়ে তুলেছেন, এবং যে প্রতিষ্ঠানের সঙ্গে থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রচুর তার সাহায্য আছে, এবং অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, মেন্টালি হ্যান্ডিক্যাপ, এদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, সমস্ত প্রতিষ্ঠানে কোথাও হয়তো এক জায়গাতে আমি জানি যে তিনি একটি বাড়ি নির্মাণের সমস্ত খরচ তিনি নিজে দিয়েছেন। তো এই মানুষটি চলে যাওয়া বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পক্ষে তো বিপুল ক্ষতি তো বটেই, সমাজের পক্ষেই, আমাদের সমাজে এরকম একটি বিরল দৃষ্টান্ত আমার মনে হয় না আমরা খুব বেশি খুঁজে পাব। আমরা তাকে সেভাবে পেয়েছি যতখানি, অনেকখানি পেয়েছি, এবং শেষ দিকেও বলতেন হ্যাঁ আমি বিজ্ঞান পরিষদে যাব। 2 মাস আগে এসেও ছিলেন একটা প্রয়োজনে, কিন্তু সেদিন তিনি আর ওপরে উঠতে পারেননি। নার্সিং হোমেও যখন তাকে দেখতে গেছি, ওনার বছরখানেক, মাস 6 আগে বোধহয়, তখনও তিনি বলেছেন ওই বাড়িতে গেলেই হাঁটাচলা করতে পারবো, তারপর আমি বঙ্গীয় বিজ্ঞান পরিষদে যাব। আমি জানি না ওনার কাছে কি অদ্ভুত একটা আকর্ষণ ছিল বঙ্গীয় বিজ্ঞান পরিষদে। তবে মনে হয় উনি যেখানে যুক্ত হতেন সেখানেই সেভাবে করতেন। একটা জার্নাল, মেডিকেল জার্নাল বেরোতো, সেইটার উনি এখানেও আমি দেখেছি অনেক সময় বসে প্রুফ দেখেছেন, বা কোনো কোনো সময় আমাকেও দেখিয়েছেন 2-1টা লেখা। পরে জানলাম তখন উনি কিন্তু সেই জার্নালের সম্পাদক বা সম্পাদক মণ্ডলীর সদস্য কোনোটাই নয়, কিন্তু জার্নালটাকে বলছে বাঁচিয়ে তো রাখতে হবে, এই বলে তিনি সেই জার্নালটি সম্পাদনা করতেন। তিনি অন্যের সেবা করার ব্রত নিয়েছিলেন, একই সঙ্গে চিকিৎসা বিদ্যার মাধ্যমে, এবং পরিষদের মতন প্রতিষ্ঠানকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে বাঁচিয়ে তোলার জন্য তিনি আজীবন চেষ্টা করে গেছেন। তাকে আমি আমার প্রণাম জানাই। নমস্কার। আমরা সবার শেষের দিকে উপস্থিত হয়েছি। বক্তার বিশেষ কিছু নেই তালিকায়। আপনাদের মধ্য থেকে যদি কেউ ওনার স্মৃতিচারণায় আগ্রহী হন, হ্যাঁ আসুন। আসুন। অশোক চৌধুরী। এইখান থেকে দাঁড়িয়ে এতক্ষণ ধরে বিভিন্ন বক্তা ডক্টর দাশগুপ্ত বিভিন্ন দিক তুলে তুলে সমালোচনা, মনে হচ্ছে যে তার একটা দিক কেউ উল্লেখ করেন। একটা মানুষকে পুরোপুরি বুঝতে গেলে তার প্রফেশনের বাইরে যেতে হয়। এতক্ষণ যত আলোচনা হয়েছে সবই
ডাক্তার দাশগুপ্ত, ওই ডাক্তার দাশগুপ্ত ডাক্তার বিরাটে চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক, চিকিৎসার সঙ্গে মিলিয়ে জনবিজ্ঞান আন্দোলনের একজন প্রচারক, বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রাণপুরুষ, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু একটা মানুষ তার বৃত্তি বাইরেও তো তার কিছু ভালো লাগার জায়গা থাকে, ভালোবাসার জায়গা থাকে, সেইটা না হলে মানুষটাকে পুরো বোঝা যায় না। আমি ভেবেছিলাম স্নেহবাদন কস্তুরী হয়তো উল্লেখ করবেন, উনিও করেন। ডক্টর দাশগুপ্তর একটা চর্চার জায়গা ছিল। বিবেকানন্দ, বিশেষ করে বিবেকানন্দ রবীন্দ্রনাথের পারস্পরিক সম্পর্ক। ওর দুটি গ্রন্থ আছে, সামান্য বেশ মোটামুটি, তিনি নিজে হাতে করে আমাদের দুটি বই উপহার দিয়েছিলেন। একটি রবীন্দ্রনাথের দিয়ে, আরেকটি রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস, তাতে গোড়া চরিত্রে বিবেকানন্দের কতটা ছায়া আছে এবং বিবেকানন্দ সম্পর্কে ওর গভীর পড়াশোনা। আমি তো মনেই করতে পারি গুলি টিচার সভায় 12ই জানুয়ারি আমাদের যখন উদ্যোক্তারা অনুরোধ করেছেন একজন বক্তা জোগাড় করে দিন বিবেকানন্দ সম্পর্কে বলবার, আমি 3-4 জায়গায় ডক্টর দাশগুপ্তকে পাঠিয়েছি। এই রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের সম্পর্ক আজও সব গবেষণা শেষ হয়। এর একটা বিরাট আলো আধারী দিক আছে, আপনারা জানেন। এই দিকটা ডক্টর দাশগুপ্তের একটা চর্চার বিষয় ছিল। উনি বেশ কিছু নতুন আলোকপাত করেছেন এবং বিবেকানন্দ মারা গেলেন 1902 সালে, 1908 সালে ওরা প্রকাশিত হয়। ডক্টর দাশগুপ্ত দেখিয়েছেন যে বিবেকানন্দের মৃত্যুর পরে বিবেকানন্দের আদরেই গোড়া চরিত্রকে ওই রবীন্দ্রনাথ তৈরি করার চেষ্টা করেছিলেন। এই ডক্টর দাশগুপ্তের এই দিকটা কেউ বলেননি, আমি সেটা সভার অবগতির জন্য জানালাম। আমি জানি না বিজ্ঞান পরিষদের গ্রন্থাগারে এই বই দুটি আছে কিনা। আমি মনে করি আমরা যারা একমাত্র বইপত্র নাড়াচাড়া করি, এই দুটি বই আমাদের মানে ডেস্কটপ বুক হওয়া উচিত। ধন্যবাদ। দীপা সরকার। হ্যালো, শ্রদ্ধেয় ডক্টর সত্যব্রত দাশগুপ্ত স্মরণে আমার শ্রদ্ধেয় প্রণাম রেখে তার সম্পর্কে শুধু একটি ঘটনা আমি বলতে চাই। তিনি মানুষ হিসেবে একজন অসাধারণ এবং অনন্য পণ্ডিত মানুষ ছিলেন এবং সমাজকে আরো উন্নত করার জন্য যতদূর সম্ভব একজন মানুষের পক্ষে সেটা তিনি করেছিলেন। কিন্তু তিনি এমনি সাধারণ মানুষকেও যে তিনি কত ভালোবাসতেন তার একটা উদাহরণ আমি একটু মনের মধ্যে আমার গেঁথে আছে, সেই জন্য আমি বলছি। এখানেও হয়তো অনেকেই জানেন। আমি একদিন বিজ্ঞান পরিষদে এসে এই নতুন রেলিংটা দেখে খুব খুশি হলাম, কারণ আমার পায়ের সমস্যা, পা ভাঙা দুবার, তো রেলিংটা পেয়ে আমার খুব ভালো লাগলো। তারপরে ওপরে উঠে গিয়ে ডক্টর দাশগুপ্তকে বললাম, ও এই রেলিংটা কি যে সাহায্য করলো আমাকে। তখন উনি বললেন যে এই রেলিংটা কি করে হলো জানেন, একদিন গোপাল ভট্টাচার্য, তিনিও এখন প্রয়াত, আমাদের বিজ্ঞান পরিষদের পত্রিকায় লিখতেন, জ্ঞান বিজ্ঞানী, আমাদের বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার কথাটা বললেই সবাই তাকে চিনতে পারছে নিশ্চয়ই।
আর তখন জীবনের শেষ দিকে তার শরীরটা খুবই ভেঙে পড়েছিল। তিনি একদিন লেখা দিতে এই বিজ্ঞান পরিষদে আসছিলেন, তার মেয়ে তার সঙ্গে আসছিল। তখন রেলিংটা ছিল না, তখন তিনি উঠতে তার অনেক কষ্ট হয়েছিল এবং সেই কষ্টটা উনি কিভাবে যেন দেখতে পেয়েছিলেন। তিনি হয়তো ঠিক সেই সময়েই আসছিলেন বা নামছিলেন, এবং তারপরেই এই রেলিংটা তিনি তৈরি করেন। এবং সেটাই আমাকে বললেন যে গোপালবাবু যেভাবে কষ্ট করে উঠছিলেন দেখে আমার মনে এত কষ্ট হলো যে আমি এই রেলিংটা না বানিয়ে পারলাম না। হ্যাঁ, উনি তিনি কি আর জিনিসটা তৈরি হাতে করে তৈরি করলেন তা না, তিনি বোধহয় 30,000 টাকা দিয়েছেন এটা তৈরি করেন। হ্যাঁ, তিনি নিজের পকেট থেকে ওটা দিলেন শুধু গোপালদার ওই কষ্টটা দেখি। এই যে মানুষের প্রতি এই যে মানে মায়া এবং পরের কষ্টকে এইভাবে অনুভব করা, এটাও ওনার একটা বিরাট গুণ ছিল। আমার সঙ্গে ওনার আরো কিছু আলাপ পরিচয় হয়েছিল। আমার একটা প্রয়োজনে আমি ওনার কাছে বালিগঞ্জ সায়েন্স কলেজে গিয়েছিলাম, তো সেটা এখানে বলার মতো নয়, সেজন্য বলছি না। কিন্তু আমি দেখেছিলাম যে উনি মানে ওখানে 2.5-3 ঘন্টা আমাকে সময় দিয়েছিলেন এবং তিনি ওই বিষয়টা যতদূর সম্ভব আমাকে একটা সুপরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। বলবেন? স্মৃতিচারণা বলতে যা বোঝায় আমি আলাদাভাবে সেরকম কিছু করব না, কারণ এখানে অনেক কথাই বলা হয়েছে যার সঙ্গে আমি প্রতিটি ব্যাপারেই সহমত পোষণ করি। আমাকেও অনেক প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে হয়েছে। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সৌভাগ্য যে আমরা এমন সব প্রেসিডেন্টকে পেয়েছি, অন্তত আমি আমার অভিজ্ঞতাতে যাদের পেয়েছি তার প্রত্যেকেই মানুষ হিসেবে খুব উঁচু মাপের মানুষ ছিলেন। এই উঁচু মাপের মানুষ জিনিসটা তো চারধারে খুব বিরল হয়ে আসছে। সেই অবস্থাতে আমরা আমাদের সত্যব্রত দাশগুপ্তকে হারালাম, এটা একটা নতুন করে আমাদের মানে লস বলা যেতে পারে। ডক্টর দাশগুপ্ত ডাক্তার হিসেবে, অধ্যাপক হিসেবে, অ্যানাটমির অধ্যাপক হিসেবে এবং পরবর্তীকালে অন্যান্য কাজের মধ্যেও তার যে শৃঙ্খলা, চরিত্রের যে শৃঙ্খলার পূর্ণ দিকটা, সেটা আমরা প্রত্যেকেই তার সঙ্গে, তার কাজের সঙ্গে পরিচিত। এই দিকটাও আমাদের মুগ্ধ করেছে। এই যে ব্যাপারটা, এটা আমি আগেও অনেক জায়গায় দেখেছি যে আমাদের মেডিকেল ফ্যাকাল্টির যারা মানুষজন, বিশেষত ডাক্তাররা, তাদের ব্যক্তিগত, তারা তো এমনিতে ডাক্তার হিসেবে অনেকেই খুব উঁচু মাপের ডাক্তার, সমাজের কাজ করছেন, রোগীর সেবা করেছেন, সবই ঠিক আছে। কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি তাদের চরিত্রের দিকে দেখা যায়, একটু এই সমস্ত বাদ দিয়ে, তাহলেও দেখা যায় এরা প্রত্যেকেই খুব উঁচু মাপের বিজ্ঞান মনস্ক মানুষ ছিল। তাদের দৈনন্দিন জীবন, তাদের লক্ষ্য করে দেখবেন মেডিকেল পার্সোনালিটি সাধারণত অনেক দিন বাঁচেন, খুব রেয়ার ক্ষেত্রেই অন্যরকম হয়। তার কারণ তাদের অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ জীবন,
খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা, ঘুম, বিশ্রাম, ব্যায়াম সবকিছুর মধ্যে একটা শৃঙ্খলা এমনভাবে থাকে, এবং এটা তারা এই ছাত্র জীবন থেকে তারা পায়। আমাদের মানে সৌভাগ্য যে আমাদের দেশে প্রথম যে সায়েন্টিফিক ইনস্টিটিউশন গড়ে উঠেছিল সেটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ। 1835 খ্রিস্টাব্দে প্রথম আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠান বলতে যেটা বোঝায় সেটা হয়ে, এবং প্রথম থেকেই যারা ওখান থেকে ডাক্তার হয়ে বেরিয়েছেন, পরে অবশ্য অন্যান্য ডাক্তার পড়ানোর প্রতিষ্ঠান থেকেও তারা একই চরিত্র নিয়ে বেরিয়েছেন, এসব মানুষগুলোর আজকে তো সবই বেরোচ্ছে, অনেকদিন তো হয়ে গেল, 1835 মানে বহুদিন আগেকার কথা। তাদের অনেকের সম্পর্কে জীবন কাহিনী আমরা আমাদের জ্ঞানে বিজ্ঞানেও বার করছি আস্তে আস্তে। বাঙালি বিজ্ঞানী বলে আমাদের একটা কালামই আছে, প্রতি মাসে একটা করে বেরোয়। এই শৃঙ্খলাটা দেখার মতো তার একটা আদর্শ উদাহরণ ছিলেন ডক্টর দাশগুপ্ত। ডক্টর দাশগুপ্ত বিজ্ঞান পরিষদের জন্য কত কি করেছেন বলে আমি আর ব্যাপারটাকে পুনরাবৃত্তি করবো না। তবে বোধহয় একটা শশধরবাবু একটা বোধহয় ভুল করেছেন, ওই টাকাটা শেষ পর্যন্ত ওই 6 লাখ টাকা এসেছিল সায়েন্স টেকনোলজি থেকে। কারণ আমি তখন সেক্রেটারি ছিলাম, তো ওখানে ওটা আমার মনে আছে, অডিট রিপোর্ট পাঠানো হয়েছে। হ্যাঁ, রাজ্যপালের সেক্রেটারি ওইটাকে ফরওয়ার্ড করে ওই যখন হেলথ ডিপার্টমেন্ট এসব কথা বললো, তখন ওরা বললো কোথায় তাহলে পাঠানো যায়, ওটা তো তাহলে সায়েন্স টেকনোলজি ডিপার্টমেন্টে পাঠিয়ে ওরাই। এবং রাজ্যপালের অনুরোধ এসছে, তো রাজ্যপাল তো সরাসরি বলতে পারে না যেটা টাকাটা দেওয়া হোক, অনুরোধ আসার ফলে ওরা ব্যাপারটাকে মেনে নিয়েছে। সেটা তো পাইছি। রাজ্যপাল তো আবার পরিস্থিতিগত ভাবে চলে না, এখন যে রাজ্যপাল আছে চিঠিকে ওই সমস্ত চিঠিকে গুরুত্ব দেবে, সেই পরিস্থিতিটা নেই আর এখন। তো এই যে বিজ্ঞান পরিষদের জন্য উনি অনেক কিছু করেছেন, কিন্তু উনি যেভাবে মিটিং চালাতেন, মিটিং ধরতেন, শেষ করতেন, প্রত্যেককে বলার সুযোগ দিতেন, এবং কন্ট্রোভার্সি উঠলে একটু কন্ট্রোভার্সিকে কিছুটা ছেড়ে দিয়ে মানে সহজভাবে সবাই পরস্পরের সঙ্গে বিতর্ক করতে পারে সেই সুযোগটা দিয়ে আবার একটা সময় তিনি টেনে ধরতেন, যাতে করে কনক্লুসিভ জায়গায় পৌঁছানো যায় এবং প্রসঙ্গটা শেষ করা যায়। এই যে আর্ট, এই আর্ট কিন্তু ডিসিপ্লিনের লক্ষণ। অত্যন্ত ডিসিপ্লিন পিপুলরা তারা নিজেকেও কন্ট্রোল করতে পারে, নিজেকে এমন ছাড়তেও পারে, আবার কন্ট্রোলও করতে পারে। এই জিনিসগুলো শেখবার ছিল, এবং এই মানুষগুলো আমি তো অনেক সময় বলি সেই 19th সেঞ্চুরির ঘরানা, এরা 20th সেঞ্চুরিতে অনেকে জন্মেছেন এবং সেই ট্রেনিংটা পেয়েছেন, কিন্তু আস্তে আস্তে এদের সব সংখ্যা ক্রমশ কমে আসছে। তো ডক্টর দাশগুপ্ত, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যদি আমি বিজ্ঞান পরিষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, যে ওনার একটা ছবি কিন্তু রাখতাম আমাদের এই ঘরে, আমাদের এক্স প্রেসিডেন্টের অনেকেরই ছবি নেই, অথচ তারা বিজ্ঞানী হিসেবে ভাবি বড় মাপের ছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই এই ছবি রাখা যায়। অনাদি রায়ের ছবিটা নেই, অনাদি রায়ের ছবিটা রাখা যায়, জয়ন্তবাবুর ছবিটা নেই, জয়ন্তবাবুর ছবি, আমাদের অনেক প্রেসিডেন্টেরই ছবি নেই। এটা একসঙ্গে যখন আমরা এটা করবো, এটা একসঙ্গে সবগুলো করে নেওয়া, নাহলে আবার দেরি হয়ে গেলে সমস্ত। তো ডক্টর দাশগুপ্ত সম্বন্ধে আর নতুন করে কি কথা বলবো, উনি ডাক্তার হিসেবেও খুব উঁচু মাপের ছিলেন। আমি ব্যক্তিগতভাবে কিছু চিকিৎসার জন্য ওনার পরামর্শ নিয়েছিলাম, ওনার চেম্বারেও গিয়েছিলাম, শ্যামবাজারে 5 পয়েন্টের চেম্বার। এবং এমন নয়, আমার মনে হয়নি যে উনি খুব সারাদিন খুব ডাক্তারি করতেন, মানে পয়সা রোজগার করার জন্য ডাক্তাররা যেমন দিন রাত এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে সমস্ত চেম্বার করে বেড়ায়, সেরকম মানুষ ছিলেন আমার অন্তত দেখে মনে হয়েছে। রামকৃষ্ণ মিশনের কথা বললেন, ঠিকই, রামকৃষ্ণ মিশনের সঙ্গে উনি খুব যুক্ত ছিলেন এবং অনেকটা টাইম এখানে দিতেন। বিজ্ঞান পরিষদের সম্বন্ধে ওনার যেমন একটা বিরাট আগ্রহ ছিল, তেমনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও ওনার গভীর আগ্রহ, বহু যোগাযোগ ছিল। এরকম একটা মানুষ চলে গেলেন, একটু আনটাইমলি বোধহয় গেলেন, বোধহয় 80 ছাড়িয়েছে বলছেন, কিন্তু আমার যেন আবার বলেছিলেন আমাকে বয়সটা কিন্তু ওনার বোধহয় অতটা নয়, ওনার ভাগ্নি হয়তো বলতে পারবে। হ্যাঁ, কত বয়স হবে? 84 বছর, 85 বয়সটা একটু বেশি বরঞ্চ হতে পারে, কম হবে।
যাই হোক, ডাক্তারবাবু স্মৃতির প্রতি আর নতুন করে কি বলবো, আমার কিছু আর বলার নেই। আমি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি এই বলে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে সবাই এখানেই শেষ করছি। ও গৌতম, তুমি একটু ধন্যবাদ জানাও। আজকের সভায় যারা এসেছেন এই পরিস্থিতিতে, আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা দেখেছেন আমি যথাসাধ্য চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে সভা পরিচালনা করার জন্য। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার একটা কথা ওনার সঙ্গে মনে পড়ে, আমি খুব অল্প দিন ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি জাস্ট একটা কথা মনে করি, উনি যখন এই নভেম্বরে যখন হাসপাতালে ভর্তি ছিলেন, আমার সঙ্গে শেষ দেখা ছিল ওইখানেই নার্সিংহোমে। তা কেমন আছেন এই প্রশ্নের উত্তরটা না, তুমি বাড়ি যাবে কি করে, এত দূর, উনি জানেন আমার বাড়িটা একটু দূরে, তিনি অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার প্রথম প্রশ্ন হলো যে তুমি আমাকে দেখতে তুমি বাড়ি যাবে কি করে। না না, আপনি সেই চিন্তা করবেন না, আমি যেতে পারবো। এই যে স্নেহের চোখে দেখতেন, এই সুযোগটা বেশি দিন পেলাম না। আর বিজ্ঞান পরিষদের কথা আপনারা সবাই শুনেছেন, আজকে এই আপনারা এসেছেন, এর থেকেই বোঝা যায় যে আমরা সবাই ওনার প্রতি কতটা শ্রদ্ধা রাখি। সেই জন্য সবাইকে আবার ধন্যবাদ দিই। আজকের অনুষ্ঠান সভাপতির অনুমতি এখানেই শেষ করলাম। নমস্কার। Dr. Mukherjee. Subscribe now and press the bell icon. Never miss an update.